সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। দর্শক, আপনাদের সাথে আছি আমি হাসিব হাসান। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন এস এম নাসির উদ্দিন, সিইও স্টার্লিং স্টক অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড। নাসির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও আছেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং পুঁজিবাজার বিশ্লেষক আবু সাইদ আহমেদ। সাইদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। নাসির ভাই, এই যে বাজারের গত কিছুদিন ধরে বাজারটা একটু ইতিবাচক এবং অনেকেই বলছেন যে এইবার মনে হয় বাজার ভালোর দিকে যাচ্ছে। গত 5 বছর ধরে যে সবাই বলছেন যে বাজার একটু ভালোর দিকে, তারপরে দেখা যাচ্ছে যে একটু বাজারে লেনদেন বাড়লে একটু বিক্রির চাপ চলে আসে, তারপরে বাজার আবার পতনের দিকে যায়। কিন্তু এইবার বাজারের একটু আচরণটা একটু ভিন্ন, একটু ইতিবাচক। সবাই বলছেন যে বাজারে নতুন ফান্ড ঢুকছে। আপনার কি মনে হয় যে এই যে ফান্ড ঢুকছে সেটিকে ধরে রাখার জন্য আসলে কি করা দরকার? ধন্যবাদ আসিফ, মানে খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। প্রথমে বলে নিই আলহামদুলিল্লাহ, গত 2 মাস আমাদের বাজার একটা স্থিতিশীল অবস্থায় আছে, যেখানে বাজারে গত বেশ 1-2 বছর খুব বাজারে ক্রান্তিকাল গেছে। ক্রান্তিকালটা পার হয়ে এখন একটা বাজার একটা স্থিতিশীলতার দিকে আছে। এখন এখানে বাজারে আগের মতো সূচক 100 পয়েন্ট বা 50 পয়েন্ট পড়তেছে না, অথবা খুব বেশি ভাইব্রেন্ট হচ্ছে না, বাড়তেছে না। তো এখানে ধীরে ধীরে মানুষের মধ্যে একটা আস্থা ফিরে আসবে আমি বিশ্বাস করতেছি। আর এখানে আমি গত 2 মাস যাবৎ যেটা লক্ষ্য করছি, খুবই ধীরে ধীরে পার্টিসিপেশন বাড়তেছে। পাবলিক পার্টিসিপেশন পাশাপাশি ইনস্টিটিউশন এবং যারা বিগ ইন্ডিভিজুয়াল ছিল, হাই নেটওয়ার্ক ক্লায়েন্ট আমরা যাদেরকে বলি, তাদের পার্টিসিপেশনটা বাড়তেছে। বাজারে মানে ধীরে ধীরে হলেও কিছু ফান্ড আসতেছে। আগে যেখানে ধরেন সাপ্লাই ডিমান্ডের একটা বিশাল গ্যাপ ছিল, বাজারে যে পরিমাণ শেয়ার ছিল সে তুলনায় বাজারে ফান্ড আসে নাই, যে কারণে মানে বাজারে একটা সবসময় সেল প্রেশার ছিল। বাজার তার ফলশ্রুতিতে বাজার তার সূচক হারিয়েছে। এবং এখন বর্তমানে সেই ডিমান্ড সাপ্লাইর গ্যাপটা কিছুটা হলেও রিডিউস হয়েছে বাজারে। আপনি যে বলছেন ডিমান্ড সাপ্লাই গ্যাপটা যে কমেছে, কি ধারণার উপরে? শুধু কি এই বাজারের ইতিবাচক আচরণেই মনে হচ্ছে যে বাজারে ফান্ড ঢুকেছে? না, এটা এই বাজারে আমরা যেহেতু আমরা একটা হাউজের সিইও হিসেবে আছি, আমরা প্র্যাকটিক্যাল কিছু জিনিস দেখি যে মানে আমরা তো মানুষের বিনিয়োগকারীদের আচরণ আমরা সরাসরি প্রত্যক্ষ করি। বিনিয়োগকারীদের মানে বিনিয়োগকারী এখন একটু হলেও স্বস্তির মানে আভাস পাচ্ছে যে না, বাজার একটু ভালো হতে পারে। প্রত্যেকটা বিজনেসের একটা মানে সাইকেল আছে, সাইকেলটা ঘুরে। এই যে বাজার দীর্ঘদিন ধরে একটা মানে আপনার খুব খারাপ পরিস্থিতির দিকে ধাবিত হয়ে মোটামুটি এখন আস্তে 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 বাজার হঠাৎ করে কোনো স্টেবিলিটির দিকে যায় নাই, একটু স্থিতিশীলতার দিকে যাচ্ছে। ফলশ্রুতিতে বিনিয়োগকারীরা মনে করতেছে হয়তো বাজার এখানে তার স্থিতিশীলতাটা ধরে রাখতে হবে। তো আমি এখানে একেবারে যে খুব বেশি আশ্বস্ত হওয়ার কিছু আছে আমি মনে করি না। এই বাজার যদি একটু স্থিতিশীলতার দিকে আসে, এই বাজারের স্থিতিশীলতাটা ধরে রাখার জন্য মানে আমি মনে করি বাজার সংশ্লিষ্ট যারা মুরব্বী আছে, আমি বলি লাইক সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক, মানে আমাদের মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, টোটাল রেগুলেটরি বডি বলেন, অথবা এখানকার যে গার্ডিয়ান যারা পুঁজিবাজারের মানে নিয়ন্ত্রণ সংস্থা বলেন, অথবা পুঁজিবাজার যে মিনিস্ট্রিগুলোর আন্ডারে, অথবা পুঁজিবাজার সাথে কনসার্ন অন্যান্য ইনস্টিটিউশনগুলো লাইক ব্যাংকিং ইনস্টিটিউশন, ব্যাংক বলেন, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলেন, যাদের এখানে পার্টিসিপেশন আছে, পাশাপাশি তারা এখান থেকে বেনিফিটেড হয়েছে একসময় এবং এখানে কন্ট্রিবিউট করতে পারেন। কেন্দ্রীয় ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকের এখানে একটা এই যে বাজারের যে একটা স্থিতিশীল আবাস পাওয়া যাচ্ছে, এটাকে ধরে রাখতে হবে। এখানে মানে আত্মসন্তুষ্টিতে ভুগলে বাজার কিন্তু এখানে অবস্থা ধরে রাখা যাবে না। এখানে বাজার মানে সম্মিলিত একটি প্রচেষ্টার মাধ্যমে আমি হয়তো পরে বলবো এখানে কেন্দ্রীয় ব্যাংক একটা বিশেষ ভূমিকা পালন করা দরকার। আসবো আমরা আপনার কাছে। সাদ ভাই, বাজারের যেটি ইতিবাচক সেটি হচ্ছে যে এখন কোনো শেয়ারের দাম কমে যাচ্ছে না।
যেটি হচ্ছে যে অন্য সেক্টর যখন বাড়ে তখন কিন্তু আগে দেখা যেত যে হাতের শেয়ারটি বিক্রি করে অন্য শেয়ারে যখন ঢুকছে তখন ওই শেয়ারটির দাম, পার্টিকুলার শেয়ারটির দাম কমে যাচ্ছে। এখন কিন্তু সেটি হচ্ছে না, একটা জায়গায় স্থিতিশীল, সেই জায়গায় হয়তো শেয়ারটির দাম বাড়ছে না কিন্তু অন্য সেক্টরের প্রাইসগুলো আপ হচ্ছে। এতে যেমন বিক্রির চাপ আছে তেমনি বাই প্রেশারও আছে। এই অবস্থায় আসলে বিনিয়োগকারীরা কি করতে পারেন? তারা দেখা যাচ্ছে যে ছোট শেয়ারগুলোর গত কয়েকদিন ধরে ভালো মুভমেন্ট আছে এবং এগুলোতে ভালো মুনাফাও পাচ্ছেন বিনিয়োগকারীরা। এখানে আপনার যে প্রশ্নটা ছিল যে সেক্টর ওয়াইজ কিংবা আমাদের প্রান্তিক বিনিয়োগকারীরা কি করতে পারে, প্রথম কথা হচ্ছে যে মার্কেটের ব্যাপারে একটা কথা কিন্তু আপনাকে নিয়ে আসতেই হবে, সেটা হচ্ছে ধৈর্য। জি, বিনিয়োগকারীকে ধৈর্য ধরতে হবে, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত, ভয় পাইলে চলবে না। একটা শেয়ার সেল প্রেশার আসছে, সেখানে আমিও আমারটা বিক্রি করে দিচ্ছি, আমার মতো 1 লাখ বিনিয়োগকারী ভয় পেয়ে বিক্রি করে দিচ্ছে, কিনবে কে? অটোমেটিক্যালি কিন্তু সেল প্রেশারটা, কারণ মার্কেট কি সাপ্লাই এবং ডিমান্ডের একটা কম্বিনেশন। তাহলে আমি যদি ভয় পেয়ে যদি সাপ্লাইটা বাড়ায় দিই, অটোমেটিক্যালি কিন্তু শেয়ারটা পড়ে যাবে। আর আমাদের আরেকটা আমাদের বিনিয়োগকারীদের ভিতরে, বিশেষ করে প্রান্তিক বিনিয়োগকারীদের ভিতরে যে পয়েন্টটা চলে আসে, যে একটা শেয়ারের সেল প্রেশার আসছে, আমরা তো একটু দেখবো যে ওর কোনো ব্যাড নিউজ আছে কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু, হ্যাঁ ব্যাড নিউজ আছে, অবশ্যই একটা খারাপ সংবাদ আছে, এটার গুরুত্ব কতটুকু? কোম্পানিটা কি একদম বসে যাচ্ছে নাকি কোম্পানিটা আবার ঘুরে দাঁড়াবে? কারণ ইকোনমির সাথে তাল মিলিয়ে যেটা আপনি আমাকে বলতেছিলেন যে সেক্টর ওয়াইজ, এমনও হতে পারে যে গভর্নমেন্টের একটা ডিসিশনের জন্য হয়তোবা দেখা যাচ্ছে যে আজকে টেক্সটাইল সেক্টরটা একটু পিছিয়ে যাচ্ছে, ফার্মাসিউটিক্যাল সেক্টরটা আবার আগায় যাচ্ছে। এখন টেক্সটাইল সেক্টর আজকে পিছাচ্ছে, তার মানে এই না যে 6 মাস পর্যন্ত টেক্সটাইল সেক্টর পিছাইতেই থাকবে। আমি জাস্ট উদাহরণস্বরূপ বলতেছি যে কথার কথা ধরেন যে হচ্ছে যে টেক্সটাইল সেক্টরটা পড়ে যাচ্ছে। এখন পড়ে যাচ্ছে কেন? সে যে গত 3 দিন ধরে একটা অবরোধ চলছে, 3 দিনের জন্য যাচ্ছে কোনো কন্টেনার যেতে পারেনি, টেক্সটাইল সেক্টরের বিশাল মাপের একটা হয়েছে, এক্সপোর্ট থেমে গেছে। আগামী 7 দিন পরে তো ধর্মঘটটা চলে যাবে। তাহলে আমি যদি এই পেনিকে এখন যদি আমি শেয়ারটাকে ছেড়ে দেই, 7 দিন পরে তো এর চেয়ে বেশি দাম আমাকে কেনা লাগতেই পারে। অর্থাৎ যে কারণে শেয়ারেরটার দাম কমছে সেটি কতটুকু যৌক্তিক এবং এটা ম্যাটেরিয়াল কিনা, আমরা অ্যাকাউন্টিং এর পরিভাষায় বলি ম্যাটেরিয়াল কিনা, ফান্ডামেন্টালও বললাম না, প্রাসঙ্গিক কিনা। এখন যদি এটা প্রাসঙ্গিক হয় এবং আমি যদি দেখি যে না কোম্পানির আসলে কোনো ভবিষ্যৎ নেই, ঠিক আছে, অন দ্য আদার হ্যান্ড এখানে মার্কেট কন্ডিশনও একটা ফ্যাক্ট। সে ফর এক্সাম্পল এখন আমাদের মার্কেট পি যাচ্ছে 15 থেকে 16 মাঝামাঝির ভিতরে, টোটাল ঢাকা স্টক এক্সচেঞ্জের মার্কেট পি 15 থেকে 16 মাঝামাঝি পর্যায়ে আমার কিন্তু প্যানিক হওয়ার মতো কোনো বিষয় নেই। কারণটা হচ্ছে গিয়ে কি, যে আমার কিন্তু মার্কেট পি কিন্তু একটা ইন্ডিকেটর। মার্কেট পিটা যখন টলারেবল রেঞ্জে থাকবে, মার্কেট কখনোই ড্রাস্টিক্যালি ফল করবে না, যেটা আমাদের নাসির ভাইও বললো, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গিয়ে যে এখন প্রতিদিন ভলিউম বাড়তেছে। গতকালকে আমরা প্রায় 650-এর উপরে চলে গেছি, 690-এর মতো, 681 কোটি টাকা। তাহলে ধীরে সূচক বাড়তেছে, সেই সাথে ট্রানজাকশন বাড়তেছে। একটি জিনিস ইতিবাচক, যেমন আগে আপনি 2011, 12, 10, 9 এই সময়টা আপনি দেখেছেন যে বিনিয়োগকারীদের কোনো একটা শেয়ারের কেউ নাম বললো সে কিন্তু কিনে ফেলছে। এখন যেটা করছে সবাই কিন্তু হাতে ইন্টারনেট আছে, মোবাইলে হোক বা ল্যাপটপ বা যেখানে হোক, সে কিন্তু দেখছে এই কোম্পানিটির কত টাকা থেকে কত টাকায় বেড়েছে বা এখন কোন দামে আছে, তার পি কি, তার ইপিএস কি, সব কিছু দেখে কিন্তু বিনিয়োগ সে করছে। এটি একটি ইতিবাচক। আরেকটি আছে যে ওই সেক্টরের অবস্থাটা, এখন অনেক বিনিয়োগকারী আছে কিন্তু যারা ইন্ডেক্স দেখেই না, কারণ আমার হাতে যে কোম্পানিটি শেয়ার আছে সেটির অবস্থা কি, সেই কোম্পানির অবস্থা কি, সেটি মার্কেটের কি অবস্থা, সেটি বিনিয়োগকারীরা দেখছে। এটি অনেকটাই ইতিবাচক বলে মনে করছেন। অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যেটা বললেন এগুলি তো ঘটছে, তারপরে 2010-এর পরে আজকে 2016 সালে কিন্তু আমাদের কর্পোরেট গভর্নেন্সেরও বেশ ভালো একটা উন্নতি সাধন হয়েছে। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিংবা ঢাকা স্টক এক্সচেঞ্জ কিংবা চিটাগং স্টক এক্সচেঞ্জ বেশ ভালো কিন্তু করিতকর্মা কর্পোরেট গভর্নেন্সটাকে করার জন্য, আপনার ইমপ্লিমেন্ট করার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ যে বিষয়টা দাঁড়িয়েছে যে আগে যে বিষয়গুলো হইতো সেটা হচ্ছে গিয়ে যে অ্যাকশনটা অনেক পরে হইতো। কোনো একটা অকারেন্স ঘটলো, কোনো একটা ইস্যুয়ার কোম্পানি কিছু একটা করলো, এটার বিচার প্রক্রিয়াধীন এই সেই করতে 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 অনেক দিন পর্যন্ত চলে যেত। এখন কিন্তু আমরা দেখতেছি বেশ কিছু ত্বরিত একটা সিদ্ধান্ত নিচ্ছে। নাসির ভাইয়ের কাছে আমি এই বিষয়টি নিয়ে আসতে চাই।
সরকারি যে সংস্থাগুলো আছে তার মধ্যে আপনি একটি ইতিবাচক দেখছি যে আমরা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন শুক্রবারেও কিছুদিন আগে একটি ঘটনা নিয়ে সামিটের ঘটনা নিয়ে শুক্রবারেও তারা অফিস করেছে এবং শুক্রবারেও তারা আনুষ্ঠানিক কমিশন মিটিং ডেকেছিল, যদিও মিটিংটি কোরামের কারণে হয়নি। এই যে ইতিবাচক মনোভাব এবং স্টক এক্সচেঞ্জগুলোর দেখেন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনকে দেখেন, ব্রোকার্স অ্যাসোসিয়েশনকে দেখেন, এরা যে সম্মিলিতভাবে যে চেষ্টা, তারপরে বাংলাদেশ ব্যাংকের বিষয়টি আসেন যে বাংলাদেশ ব্যাংক এই নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পরই যে সিদ্ধান্তটি নিলেন সেটি কিন্তু বাজারকে অনেকটা ইতিবাচক করেছে এবং সবাই যেটা মনে করছেন, বাজার বিশ্লেষকরা বলছেন যে এই যে সম্মিলিত প্রচেষ্টা, এটির কারণেই বাজার যে অবস্থা আছে সেখান থেকে সামনের দিকে এগিয়ে যাবে। এখন এগিয়ে যাওয়ার জন্য তো এর সাথে অনেকেরই কাজ করা দরকার। সেই যে কাজগুলো, সেই কাজগুলো কি কি করা দরকার? ধন্যবাদ হাসিফ। আপনার বাজার অনেক দিন ক্রান্তিকাল ফের হয়ে একটা যখন স্বাভাবিক অবস্থার দিকে বলেন, এটাকে বাজারের স্থিতিশীল না বলে বাজারের স্বাভাবিক অবস্থা বলতে পারেন আপনি। এখন এই স্বাভাবিক অবস্থাটা ধরে রাখার জন্য কি করতে হবে, এটা করণীয়। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন লাস্ট 4-5 years লট অফ ইনিশিয়েটিভ হ্যাজ বিন টেকেন বাই দ্যাম। এইগুলো বিশেষ করে এই সমস্ত ইনিশিয়েটিভগুলো মোস্টলি হলো যেন কি আপনার আইনগত বলে ধরেন আর অথবা আপনার যেমন ওরা অনেক কিছু ইনিশিয়েটিভ নিয়েছে, এর মধ্যে আপনার বিশেষ করে কর্পোরেট গভর্নেন্স ইন্ট্রোডাকশনের জন্য, তারপরে অনেক আইনগত ব্যবস্থা নিয়েছে যেগুলো বাজারকে শেষ করি যে এই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সম্প্রতি যে সিদ্ধান্তটা নিয়েছে, কোনো কোম্পানি যদি অস্বাভাবিক ইপিএস দেয়, আগেরটার সাথে পরেরটার মিল নেই, তখন কিন্তু তারা এটা তদন্ত করবে এবং এখানে ব্যাখ্যা দিতে হবে কোম্পানি। এখানে প্রান্তিক আয়ের যে বৈষম্য, একটা ধরেন একটা কোম্পানির প্রফিটে আছে, হঠাৎ করে এটা অনেক নেগেটিভ ইপিএসে চলে গেল। এখন হঠাৎ করে যখন নেগেটিভ ইপিএসে চলে এসেছে, আসার আগে কোনো কজ ছিল, কজের এফেক্টটা হলো যে নেগেটিভ ইপিএস। এই কজটা কী ছিল, এটা একটা সেন্সিটিভ ইনফরমেশন আকারে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রচার করা দরকার ছিল, চিটাগং স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রচার করা দরকার ছিল। এগুলো নিয়ে আমি মনে করি ডিএসসি আগের থেকে অনেক বেশি সচেতন এবং ডিএসসি থেকে একটা স্পন্টেনিয়াস রেসপন্স আমরা পাচ্ছি। এখানে আমি একটু দ্বিমত পোষণ করতে চাই। ডিএসসি সিএসসির যে আগের কর্মকাণ্ড ছিল, তার সেই জায়গা থেকে কিন্তু আমরা তেমন পরিবর্তন দেখছি না। বাট এখন আমরা ডিএসসি যতটা ইতিবাচক মনোভাব দেখছি, ডিএসসি সিএসসির দেখছি না। বরং আমি এই ব্যক্তিগতভাবে আমি বিএসসিসির সাথে কথা বলেছি, ডিএসসি সিএসসির সাথেও কথা বলি, সেখানে কোনো শেয়ারের দাম বাড়া নিয়ে ডিএসসি আর সিএসসি যতটা নেতিবাচক, বিএসসিসি কিন্তু না। বিএসসিসির প্রশ্ন একটাই যে এখানে কোনো অনিয়ম হচ্ছে কিনা। না, দাম বাড়া নিয়ে কোনো সমস্যা না। আমি বললাম যে ইপিএস এর মানে উত্থান পতন নিয়ে চরম। এখানে ইপিএস এর যদি খুব বেশি উত্থান হয়, এটার পিছনে একটা সেন্সিটিভ ইনফরমেশন থাকবে যে আমাদের একটা ভালো নিউজ আছে, আমাদের শেয়ারের দাম বাড়তে পারে, এটা একটা সেন্সিটিভ ইনফরমেশন আকারে তারা ডিসক্লোজার থাকবে। আমি যেটা বলতেছিলাম আপনি, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আজকে যে মার্কেটের একটা স্বাভাবিক পরিস্থিতি বা স্থিতিশীলতার দিকে ধাবিত হচ্ছে, বাজারে এই পরিস্থিতিটাকে যদি ধরে রাখতে হয় কি কি করতে হবে। আপনি দেখেন, আমরা উন্নত বিশ্বের তুলনায় আমাদের ক্যাপিটাল মার্কেটের সাইজ অনেক ছোট। আমাদের ইভেন আপনি আমাদের বাজেটের সাথে যদি কনসিডার করেন, আমাদের ক্যাপিটাল মার্কেটের কোনো সাইজই নেই, বুঝছেন। আমাদের বাজেট কনসিডারেশনে আমাদের ক্যাপিটাল মার্কেটে পার ডে টার্ন ওভার হওয়া উচিত ছিল 10 থেকে 15,000 কোটি টাকা। আচ্ছা, কেন হচ্ছে না? সেই সমস্ত জিনিসগুলোকে অ্যানালাইসিস করতে হবে। কারা করবে? সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন করবে। এদের কো-পার্টনার হতে পারে বাংলাদেশ ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, সমস্ত ব্যাংকিং অর্গানাইজেশনগুলো, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনগুলো, ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশন, সব মিলে একটা টিম করা দরকার, গুড কোঅর্ডিনেশন এদের মাধ্যমে। আপনার এই যে স্থিতিশীলতাটাকে ধরে রাখতে হবে কিভাবে? আপনি আজকে দেখুন 1949 সালে যারা আমেরিকাতে যেটা করছে, আলফ্রেড ডব্লিউ জোন্স, যেটা একজন আপনার সমাজবিজ্ঞানী, উনি চিন্তা করছে এই ক্যাপিটাল মার্কেটের মতো এরকম মার্কেটগুলোকে কীভাবে স্থিতিশীল রাখা যায়। সেখানে ওনার চিন্তাধারা থেকে আজ তখন হেজ ফান্ডের উৎপত্তি হয়েছে। আমাদের দেশের গভর্নমেন্টকে বা আমাদের কেন্দ্রীয় ব্যাংক সহ অন্যান্য তদারকি সংস্থাগুলোর চিন্তা করা উচিত এখন যে হেজ ফান্ডের মতো একটা ফান্ড ক্রিয়েট করে আমাদের বাজারকে স্থিতিশীল রাখা যায় না, কীভাবে রাখবে? যখন আজকে বাজারে মার্কেটের চরম অবস্থা নেবে, শেয়ারের দাম পড়ে যাবে, তখন এই ফান্ড দিয়ে একটা সাপোর্ট দিবে। ঠিক বাজার যখন বাবল হয়ে যাবে, বাবল হয়ে গেলে আমি আপনাকে বলি, একটা বেলুন যখন
অনেক বড় হয়ে যাবে, বেলুনটা ফুটো করে দেওয়ার দরকার নাই, বেলুনটার বাতাস ছেড়ে দিতে হবে আস্তে আস্তে। অর্থাৎ শেয়ারটা অফলোড করে শেয়ারটাকে প্রাইস নিরপেক্ষ করতে পারে, প্রাইস নিউট্রাল করতে পারে। এক্ষেত্রে কি ফান্ডও বেনিফিটেড হবে, সাধারণ জনগণও বেনিফিটেড হবে, মার্কেটও স্থিতিশীল থাকবে। এরকম একটা চিন্তা ভাবনা করতে হবে আমাদের। এই ধরনের ফান্ড নিয়ে আমাদের আজকে ফাইন্যান্স মিনিস্ট্রি বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন, আমাদের অথরিটিকে চিন্তা ভাবনা করতে হবে। ঠিক ধরেন এই ধরনের চিন্তা ভাবনা আর একটা আপনি ইকুইটি ফান্ড চিন্তা করতে পারে, একটা বড় ইকুইটি ফান্ড জেনারেট করে, ইকুইটি ফান্ড আজকে যারা এই সেক্টরের সবচেয়ে ভালো যারা এক্সপার্ট আছে, এক্সপার্ট দিয়ে হ্যান্ডেল করতে পারে ইকুইটি ফান্ড দিয়ে। তারপরে পাশাপাশি আরও একটা ফান্ড ক্রিয়েট করতে পারে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপে একটা বড় ফান্ড ক্রিয়েট করতে পারে, যেখানে ধনিক শ্রেণী এবং যারা সম্পদশালী লোকজন এটার পার্টিসিপেট হতে পারে, এবং এটা এখানেও একটা এক্সপার্ট টিম দ্বারা এটা পরিচালনা করতে পারে। তো এইভাবে যদি শুনেন, শুধু আইনগত বা আদার্স ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করলে ডিভিজুয়ালাইজেশন এই ক্যাপিটাল মার্কেটের একটা বড় মাইল ফলক। আপনার আজকে ক্যাপিটাল মার্কেটকে ডিজিটাল পদ্ধতিতে নিয়ে আসছে, এটা একটা বিশাল মাইল ফলক। এগুলো হলো যেন কি আপনার ইনফ্রাস্ট্রাকচার সাইডে আপনাকে বাজারটাকে নিরপেক্ষ রাখার জন্য, যেটাকে নিরপেক্ষ বলতে প্রাইস নিউট্রালাইজেশন, যেটা এটা করতে হলে আপনাকে বড় ফান্ড থাকতে হবে, যেটা আদারওয়াইজ বাজার ফটকা কারবারে, যেটা আজকে আমাদের মিনিস্টার সাহেব বিভিন্ন সময় বলে এটাকে ফটকা বাজার। ফটকা বাজারে যাওয়ার জন্য সাধারণ জনগণ বা এই মার্কেট নিজে দায়ী নয়, এখানে সরকারের একটা কন্ট্রিবিউশন থাকতে হবে, সরকারের সে সমস্ত কন্ট্রোল থাকতে হবে প্রাইসটাকে কীভাবে নিউট্রাল রাখা যায়। প্রাইসটাকে নিউট্রাল যদি রাখার ব্যবস্থা আপনার সরকার বা তদারকি সংস্থার কাছে থাকে, তাহলে এক একটা শ্রেণী এসে এখান থেকে লুটপাট করে নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি একটা জিনিস শেষ করি, ইব্রাহিম খালেদ সাহেব কিছুদিন আগেও যেটা বললো যে প্রাইস বাড়ার এখানে কোনো কারণ নাই, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর। তো ওনার সাথে আমি একমত পোষণ করতেছি না, দ্বিমত পোষণ করতেছি না, বাট বাজারে একটা স্থিতিশীল অবস্থায় এই পরিস্থিতিতে এই ধরনের কমেন্ট, যেখানে আমাদের আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো কোম্পানির স্ট্র্যাটেজিক পার্টনার হওয়ার জন্য পৃথিবীর অনেক বড় বড় কোম্পানিগুলো আমাদের এখানে আসতেছে, সেখানে আমাদের কোন লেভেলের কোন কথাবার্তা বলবে আমাদের এগুলো চিন্তা করতে হবে। এগুলো বাজারে একটা এফেক্ট পড়ে। তো বাজারকে স্থিতিশীল রাখার জন্য তদারকি সংস্থার সহ টোটাল একটা রেগুলেটরি বডি করে তাদের গুড কোঅর্ডিনেশনের মাধ্যমে বাজারকে স্থিতিশীল রাখার জন্য অনেক পদক্ষেপ নেওয়া আছে। আমি আগে একটু ম্যাটার একটু যুক্ত করতে যাচ্ছি নাসির ভাইয়ের সাথে। নাসির ভাই তো অনেক কথা বললো যে ইকুইটি ফান্ড আনতে হবে, পিপিপির ব্যবস্থা করতে হবে, ভবিষ্যৎ যে আনবো। এখন আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে আগে তো আমি দেখবো আমার কাছে কি আছে, আমি ওইটার ব্যবহারটা কিভাবে করতেছি। আপনি দেখেন বাজারে মিউচুয়াল ফান্ডের সংখ্যা কত। এখন মিউচুয়াল ফান্ড ব্যাপারটা কি? মিউচুয়াল ফান্ডের বিষয়টা হচ্ছে গিয়ে যে ভাই আমি প্রান্তিক বিনিয়োগকারী, আমি শেয়ার মার্কেট বুঝি না, আমি যখন না বুঝবো তখন আমি যে মিউচুয়াল ফান্ডে করবো, ইনভেস্ট করব। ওরা ভালো বুঝে, ওরা অ্যানালাইসিস করে শেয়ার কিনবে, আমাকে বছর এন্ডে একটা ভালো ডিভিডেন্ড দেবে, যেটা কিনা নর্মাল রেট অফ রিটার্নের চেয়ে বেশি। এখন সেখানে মিউচুয়াল ফান্ড যদি 5% ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, তাহলে ম্যাটারটা কি বুঝতে হবে যে আমরা আমাদের এক্সিস্টিং যা আছে, অনেকে, আমি ওদিকে গেলাম না যে অনেকে 2% পর্যন্ত করছে। আমি একটা ন্যূনতম ব্যাপার বললাম যে মিউচুয়াল ফান্ড যদি কথার কথা 5% যদি করে, ঠিক আছে, তাহলে আমি কেন রিস্ক নেব? শেয়ার মার্কেট একটা রিস্কি জায়গা, এখানে রিটার্ন বেশি পাওয়ার জন্যই তো আমি ওভার রিস্ক নেব। আমি রিস্কটা কেন বেশি নিচ্ছি? আমি রিটার্ন বেশি যাচ্ছি। আমি তো ব্যাংকে টাকা রাখলে তো 7% পাচ্ছি, ব্যাংকে টাকা না রেখে আমি শেয়ার মার্কেটে আসতেছি, আমি কিন্তু 15%-এর জন্য আসতেছি, আমি 20%-এর জন্য আসতেছি। সেখানে মিউচুয়াল ফান্ডের বর্তমান পর্যন্ত যে অবস্থানটা, ঠিক আছে, এটা কিন্তু একটা ভালো একটা আমরা দেখতে চাইছিলাম। এখানে আপনি জানেন যে মিউচুয়াল ফান্ডের নীতিমালা যে নতুন যেটা হচ্ছে, সেখানে কিন্তু এই আরআইও রিইনভেস্টমেন্ট ইউনিট যেটা, এইটার সুযোগটা নেই, সেখানে ক্যাশ ডিভিডেন্ড আপনাকে ডিক্লেয়ার করতে হবে, ক্যাশ ডিভিডেন্ড দিতে হবে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে গিয়ে কি যে এরা যখন আপনার আর কি টু সাম এক্সটেন্টে, আমি যতটুকু শুনেছি যে কিছু কিছু মিউচুয়াল ফান্ড টাকা তুলে নিয়ে তারা শেয়ার মার্কেটের বাইরে যেয়ে বিনিয়োগ করছে, বাগান বাড়ি অনেক কিছুই করছে। গরুর খামারেও ইনভেস্ট করেছে। এখন কথা হচ্ছে গিয়ে যে ওগুলির রিটার্ন তো অবশ্যই কম হবে, ক্যাপিটাল মার্কেটের রিটার্ন বেশি বলেই তো ভাই তুমি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করেছো, তুমি মিউচুয়াল ফান্ডের হয়েছো, ট্রাস্টি হয়েছো। এখন সেখানে
তুমি বাবা টাকা নিয়ে কেন তুমি যাই বাইরে ইনভেস্ট করবা? এখন যদি মিউচুয়াল ফান্ডের টাকা যদি বাইরে চলে যায়, তাহলে কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, আমার কিন্তু ফান্ডের কিন্তু একটা ঘাটতি পড়তেছে, শেয়ার মার্কেটের ফান্ডের কিন্তু একটা ঘাটতি পড়তেছে। নীতিমালা হলেই হবে না, সবাইকে নীতিমালাটাকে মানতে হবে। আর নীতিমালা কিন্তু, আইন কিন্তু কখনো চেপে ধরে মানানো যায় না। চেপে ধরে মানানো যায়, সাথে কিন্তু একটু মরালিটি ছিটাফোটাটা থাকতে হয়, আমাদেরকে ওটাও বাড়াইতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গিয়ে যে আমাদের বক্তব্য, যেটা সর্বশেষ বললো, নাসির ভাই বললো, যখনই কেন এই বক্তব্যগুলি আসবে, সোজা সাপটা কথা, যদি ভালো হয়, আমাদের একটা না যদি ভালো হয়, একটা অভ্যাস হয়ে গেছে হ্যাঁ। যে যিনি যে সেক্টর নিয়ে কাজ করেছেন সেই সেক্টর নিয়ে তিনি কথা বলছেন না, তিনি অন্য সেক্টর নিয়ে কথা এবং বলছেন। আমি বলবো যে আমি প্রায় ক্যাপিটাল মার্কেট নিয়ে লাস্ট 10 ইয়ার্স, এই শেয়ার মার্কেট নিয়ে আমি প্রায় গত 10 বছর, এখনো আমি বলতে পারি ভাই আমি শেয়ার মার্কেটের কিছুই শিখি নাই। বাট আমার ব্যাকগ্রাউন্ড, আমার অবস্থান ঠিক আছে, কারণ আমি ফিনান্সিয়াল পারসন, আমি কোয়ালিফাই করছি প্রায় আপনার যে হচ্ছে 8 বছরের মতো হলো, ঠিক আছে। এখানে আমি গোড়া থেকে, এবং আমার টুকটাক একটু গুডউইল ছিল যে আমি শেয়ার ভ্যালুয়েশন ভালো বুঝি, কিংবা আমি হচ্ছে গিয়ে ফিনান্সিয়াল স্টেটমেন্টস ভালো বুঝি। আমি এখন পর্যন্ত বলতে পারি যে ভাই ক্যাপিটাল মার্কেটে আমি তেমন কিছু বুঝি নাই। তাহলে যারা কমেন্টস করতেছে, যারা আগাই যাচ্ছে, যারা পিছিয়ে যাচ্ছে, এক একজন তো তার সেক্টরে সে স্পেশালিস্ট। আর বাংলাদেশ গভর্নমেন্টে যারা বিভিন্ন অথরিটিতে যারা আসতেছে, তারা কিন্তু বিভিন্ন সেক্টর থেকে আসতেছে। জি, কোন এই জায়গাটাতে যে সেন্ট্রাল ব্যাংক থেকে কিন্তু উনি কিন্তু ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট ছিলেন না। দর্শক, সাইদ ভাই আপনার কাছে আসতে চাই, যদি সংক্ষেপে বলেন যে এই সেক্টর নিয়ে যদি বলেন, আমরা লিজিংগুলোর বেশ একটা মুভমেন্ট দেখেছি, তার আগে আমরা ব্যাংকের একটি মুভমেন্ট দেখেছিলাম, ইন্স্যুরেন্সের গত কয়েকদিন ধরে একটু বেড়েছিল, তারপর আবার লেনদেন কম হচ্ছে, বিশেষ করে টেক্সটাইলের আবার আজকে থেকে আমরা দেখছি যে খুব ভালো অবস্থা, এবং গত বৃহস্পতিবার একটু ইতিবাচক ছিল। টেক্সটাইলের যে অবস্থা, যে ইপিএস, সেই তুলনায় বাজারের দাম কিন্তু খুব কম, 10 টাকা 11 টাকা 12 টাকায় অনেক টেক্সটাইল পড়ে আছে, যদিও তার পি 8 9 7-এর মধ্যে। আপনার টেক্সটাইল নিয়ে আপনার মূল্যায়নটা কি? বাংলাদেশে টেক্সটাইল ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ কিন্তু কোনো কালেই যাবে না, যত দিক থেকে চাপ আসুক না কেন। কারণটা কি? এ বক্তব্য দেওয়ার পিছনে স্ট্রেংথটা কোথায় আমাদের? চিপার লেবার। যত কিছুই বলা হোক না কেন, আমাদের পার্শ্ববর্তী দেশ কিংবা যারা আছে, লেবারে আমাদের সাথে পেরে উঠবে না এখন পর্যন্ত যে পর্যায়টার ভিতরে আছে। জি। এবং ইসের পরে আপনার দুটো তিনটে পরপর যে ট্রাজেডি ঘটলো, 2-3টে ট্রাজেডির পরে যে অবস্থানটা দাঁড়ালো, যে অনেকের কাছেই মনে হচ্ছিল যে বোধহয় ইউরোপীয় ইউনিয়ন কিংবা নর্থ আমেরিকার জন্য সরে যাবে আমাদের কাছ থেকে। কিন্তু ফাইনালি কিন্তু একটা ব্যাপার দেখেন যে ওদেরকে আবার ব্যাক করতেই হচ্ছে, কারণ এত কম দামি পোশাক ওরা কিন্তু করবে না। আর আমরা পকেটের অবস্থাটা সবাই জানি, যে পকেট থেকে বেশি চলে যাচ্ছে, তখন কিন্তু আমাদের এত মাথা ব্যথা নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, এখানে কিন্তু আমরা ম্যাচিউরড, কারণ আমরা যখন থেকে টেক্সটাইলটা শুরু করছি, জিএসএ অন্যান্য দেশ কিন্তু তারা অনেক পরে শুরু করছে। এখন আমাদের টেক্সটাইলে আমরা ম্যাচিউরড ইন্ডাস্ট্রি, এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমাদের অবস্থানটা বরাবরই পোক্ত থাকবে ইনশাল্লাহ। তাহলে টেক্সটাইলের বিনিয়োগটা যদি লং টার্মে যদি আমরা বিনিয়োগ করি, আর বর্তমানে টেক্সটাইলের যে প্রাইস আছে, তাতে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা সেভ ইনভেস্টমেন্ট হবে। ওভারঅল মার্কেটের অবস্থানটাই কিন্তু এখন চমৎকার। কারণটা আপনি দেখেন যে এখন আমাদের মার্কেটের যে মার্কেট ইল্ড, দ্যাট ইজ আপনার ডিভিডেন্ড ইল্ড, যেটা ডিভিডেন্ড ইল্ড বলতে আমরা যেটা বুঝি যে মার্কেট প্রাইসের সাথে টাকায় ডিভিডেন্ডটা, একটা 10 টাকার শেয়ারে যদি আমরা 20% যদি ডিভিডেন্ড দেই, 10 টাকার শেয়ারটা যদি 20 টাকায় থেকে থাকে, তাহলে মার্কেট ইল্ড হবে আলটিমেটলি যে হচ্ছে 10%, যে আমি 2 টাকাকে 20 টাকা দিয়ে ভাগ দিলাম। তো মার্কেট ইল্ডের অবস্থান কিন্তু বেশ ভালো, মার্কেট ইল্ডের অবস্থান বেশ ভালো, এবং মোটামুটিভাবে আমরা পার্শ্ববর্তী 2-4টা দেশের চাইতে আমরা এখানেও আগায় আছি। ডিভিডেন্ড ইল্ডের অবস্থানটা আমাদের বর্তমান অবস্থানে ভালো। মার্কেট পির যে নমুনাটা, মার্কেট পি তো আমরা বেশ কয়েকটা দেশের চাইতে এখন ভালো অবস্থানে আছি, মানে মার্কেট পি অন্যান্য দেশের তুলনায় আমাদের এখানে কম আছে। তাহলে এখন কিন্তু সেক্টর ওয়াইজের যে বিষয়টা, ওটাকেও আমরা চাইলে ইগনোর করতে পারি, মানে যেটার ভিতরে আমার অ্যানালাইসিস করে মনে হবে
যে এই স্ক্রিপ্টটা কিংবা এই আইটেমটা ধীরে ধীরে বাড়ার দিকে যাওয়ার সম্ভাবনা আছে এবং এই সেক্টরের কোথাও কোনো ব্যাড রিউমার নাই। আর আপনি আমাকে বলেন যে কয়টা সেক্টর আমাদের আছে এটার মধ্যে কোনটার ভবিষ্যৎ আপনি দেখতেছেন না? অল ওভার সবগুলোরই কিন্তু একটা ভালো ভবিষ্যৎ আছে। তার মাঝে বেসিক্যালি আমাদেরকে দেখতে হবে যে বর্তমান প্রেক্ষাপটে কোনটা হতে পারে। যেমন ধরেন যে হচ্ছে যে আমরা যদি ইসের দিকে যদি তাকাই, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের দিকে যদি তাকাই, তাহলে কিন্তু আমার মার্কেট ভলিউমটা আর একটু বাড়তে হবে। মার্কেট ভলিউম না বাড়া পর্যন্ত ঠিক আছে, কারণ স্ক্রিপ্টের সংখ্যা কোথায় বেশি আছে, যেখানে বেশি আছে ওটাকে কিন্তু ওটার মুভমেন্ট আসতে গেলে মানে টার্নওভার আরো মার্কেটের টার্নওভারটা বাড়তে হবে। ছোট যে কোম্পানিগুলো আছে মানে যেগুলোর দাম কম সেগুলোর অনেকগুলোই আছে কিন্তু অল টাইম লো, এই শেয়ারগুলোতে কি বিনিয়োগকারী এই মুহূর্তে বিনিয়োগ করতে পারেন? ছোট শেয়ার বলতে আপনি কি বুঝেছেন? যেগুলো ছোট ফেড আপ ক্যাপিটালের শেয়ার না প্রাইস মার্কেট প্রাইস খুব নিচে পড়ে আছে, কম দামে যেটা পাওয়া যাচ্ছে 10 টাকা 12 টাকা 15 যেটা টাকা। আমি আবু সাইদ চৌধুরী ভাইয়ের মানে রেফারেন্স ধরে কথা বলি। রিসেন্টলি একটা রিপোর্ট আপনি দেখতে পাচ্ছেন, সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে সবচেয়ে ডিভিডেন্ড ইয়েল্ড হাইয়েস্ট সাউথ এশিয়ার মধ্যে, এবং ফি রেশিও ঢাকা স্টক এক্সচেঞ্জের ফি রেশিও সবচেয়ে কম সাউথ এশিয়ার মধ্যে। তো এই ক্ষেত্রে এসে যে আমাদের যে আপনি বললেন ছোটো ছোটো শেয়ারগুলো, যেটা বিগ ফিড আপ হতে পারে কিন্তু শেয়ারের প্রাইস নিচে পড়ে আছে, শেয়ারের প্রাইস নিচে পড়ে আছে, যেটার ফি অনেক কম, ইপিএস মাছ বেটার, যেগুলোর মানে প্রসপেক্ট ডিভিডেন্ডও খুব ভালো আশা করা যায়। তো এখানে বিনিয়োগ করলে আপনার ভালো ডিভিডেন্ড আকারে যে রিটার্নটা আসবে সেটা আপনার ব্যাংকে মানে টাকা ডিপোজিট আকারে রাখবে তার থেকে অনেক বেশি রিটার্ন আসবে। যে কারণে শেয়ারের মানে সেক্টর ওয়াইজ ডাইভার্সিফিকেশান হচ্ছে, আপনার আইটেম টু আইটেম ডাইভার্সিফিকেশান হচ্ছে। যেমন কোনো আইটেম আপনি খেয়াল করবেন, এটা একটা ভালো দিক মার্কেটের, যে কদিন আগে একটা আইটেম হয়তো দেখা গেলো যে সেখান থেকে 15 টাকা থেকে 18 টাকা 19 টাকা উঠে গেছে, সেখান থেকে আবার ইনভেস্টররা বিনিয়োগকারীরা প্রফিটটা নিয়ে বের হয়ে যাচ্ছে, আবার একটা ছোট আইটেম কোথায় আছে সেখানে যাচ্ছে। তো শুধু আমাদের লোকাল বিনিয়োগকারীদের কথা বলতেছি না আমি, আমাদের বর্তমান বাজারে যে প্রেক্ষাপট যেটা পরিস্থিতি, বাজারে যেই লেভেলের প্রাইসটা আছে, যেখানে লাস্ট কয়েক বছরের কনসিডারেশনে ডিভিডেন্ড ইয়েল্ড অনেক মাছ বেটার টু দি কনসিডারিং আদার কোম্পানি ইন দ্য সার্ক, এবং আপনার পাশাপাশি ফি রেশিও আমাদের এখানে অনেক লুক্রেটিভ। তো সো আমাদের এই মুহূর্তে বিদেশি বিনিয়োগের আকর্ষণ সবচেয়ে বেশি। বিদেশিরা কিন্তু আমাদের থেকে অনেক স্মার্ট, তারা ঠিকই দেখেন এখন আমাদের এখানে বিনিয়োগ শুরু করছে, হয়তো আমরা ফুল ইনফরমেশন আমাদের কাছে হয়তো আসতেছে না। আজকে মার্কেটটা একটু যে স্থিতিশীল আছে, সেখানে বিদেশি বিনিয়োগের পৃথিবীর অনেক দেশ থেকে আমি রিসেন্টলি রিপোর্ট দেখলাম ভিয়েতনাম থেকে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে দিচ্ছে। তারা কোথায় যাচ্ছে? তারা কোথাও না কোথাও তাদের ইনভেস্টমেন্টটাকে ডাইভার্ট করছে, ট্রান্সফার করতেছে। তো সেটা আমাদের মানে আওয়ার কান্ট্রি ইজ দ্য লুক্রেটিভ কান্ট্রি ফর দ্য ফরেন ইনভেস্টমেন্ট ইন দ্য ক্যাপিটাল মার্কেট। তো আমি মনে করি যে এই যে আপনি যে ছোটো ছোটো শেয়ারগুলোর কথা বললেন, বিগ ফিড অফ ক্যাপিটালের মানে লো প্রাইস শেয়ার বলেন এগুলোকে, ছোটো ক্যাপিটাল না বলি, এই লো প্রাইস শেয়ারগুলো ইজ ভেরি অ্যাট্রাকটিভ ফর দি ইনভেস্টমেন্ট ফ্রম দ্য ইনভেস্টর অ্যাজ ওয়েল অ্যাজ ফর দি ফরেনার। তো এখানকার প্রাইসগুলো এই লেভেলে আপনি আজকে যে মানে যে আকর্ষিত লেভেল পাচ্ছেন, যে একটা লুক্রেটিভ লেভেলে প্রাইস পাচ্ছেন, এই প্রাইসটা হয়তো আপনার থাকবে না, এটা থাকার কথা না। মানে সময়ের বিবর্তনে এইটারও প্রাইস বেড়ে যাবে, কারণ এখানে যখন বিনিয়োগ আকর্ষণ থাকবে, লোকজনের বিনিয়োগটা এখানে চলে আসবে। প্রথমে ডাইরেক্ট এখন যারা মার্কেটে আছে তাদের বিনিয়োগটা আসবে, আস্তে আস্তে প্রান্তিক বিনিয়োগকারীদের বিনিয়োগটা এখানে আসবে, তারপরে বিদেশিদের বিনিয়োগ আসতেছে। সব মিলে এখানেও সাপ্লাই এবং ডিমান্ডের গ্যাপটা রিডিউস হয়ে প্রাইসটা একটা নিউট্রাল লেভেলে আসবে। প্রাইসটা কিন্তু এখন নিউট্রাল লেভেলে নাই, প্রাইসটা অনেক ডাউন লেভেলে। প্রাইসটাকে নিউট্রাল লেভেলে অটোমেটিকলি চলে আসবে যখন সাধারণ বিনিয়োগকারীরা এখানকার ডিভিডেন্ড ইয়েল্ডটাকে অনেক বেটার আশা করবে, অনেক প্রসপেক্টিভ আশা করবে, তখনই মার্কেটে স্থিতিশীল হবে, বিনিয়োগকারীদের বিনিয়োগ আসবে, প্রাইসটাও তার লো লেভেল থেকে একটা স্ট্যান্ডার্ড লেভেলে চলে আসবে। আমি একটা জিনিস একটু যুক্ত করতে যাচ্ছি একদম শেষ করছি আমরা। আচ্ছা, আমি শেষ করতেছি। সেটা হচ্ছে গিয়ে যে আমার লো পেইড আপ কিংবা হাই পেইড আপ, অর আমার লো প্রাইস ছোট শেয়ার বলতে আমরা যেটা বুঝি, অথবা যাচ্ছে হাই প্রাইস, এটার দিকে না তাকিয়ে আমরা কিন্তু তাদের ডিভিডেন্ড রেকর্ডটা দেখব। অটোমেটিক্যালি আমরা যখনই ডিএসসির ওয়েবসাইটে ঢুকি, ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে ঢুকে আমরা কিন্তু প্রিভিয়াস 5 ইয়ার্সের একটা নমুনা পাই।
প্রিভিয়াস 3 ইয়ার্সের একটা নমুনা পাই। অ্যাটলিস্ট নতুন কোম্পানির জন্য হয়তো বা প্রিভিয়াস যেটা 2 বছর হয়ে গেছে তার প্রিভিয়াস ইয়ারের একটা রেকর্ড পাই যে তার আর্নিং কত, সে ডিস্ট্রিবিউট করছে কত, এটার একটা ধারাবাহিকতা আছে কিনা। যখনই ধারাবাহিকতা থাকবে ওখানে কিন্তু তখন লো এবং হাই সাইদ ভাই, একটি বিষয় জানার আছে এখানে, ধরেন কোন কোম্পানি নতুন আর একটা আসলো, পয়েন্ট একটু যুক্ত করে আপনার আমি এটা নিচ্ছি, কারণ এটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ম্যাটার। নাসির ভাই একটা চমৎকার জি, কথা একদম বলছেন শেষ যে পর্যায়ে যদি হ্যাঁ, বলেন। যে আমাদের বিদেশি বিনিয়োগ আসতেছে, এখন আমরা লোকটার পর্যায়ে আসছি। আমাদের কিন্তু আরেকটা জায়গায় কিন্তু অ্যালার্ম রয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে যে বিনিয়োগকারীদেরকে আমরা, এই বিনিয়োগকারীরা যখন শেয়ার বিক্রি করে দিবে, বিদেশি বিনিয়োগকারীরা, এখন ওরা যদি প্রতিবারই যদি লোয়ের সময় আসে, হাইয়ের সময় যদি চলে যায়, জি এখন খুব তাহলে important একটা এখানে issue। বিষয়টা কি দাঁড়াচ্ছে যে ইনভেস্টমেন্টে ওদেরকে বাধ্য করতে হবে। টু সাম এক্সটেন্টে আমাদের প্রান্তিক বিনিয়োগকারীকেও ইনভেস্টমেন্ট শেয়ারে বাধ্য করতে হবে। বাধ্য বলাটা কি, ওদেরকে প্যাটার্নাইজ Encourage করতে হবে করতে যে হবে, ভাই তুমি encourage করতে হবে। ইনভেস্টমেন্টে আসো 10 টাকার শেয়ার 11 টাকা যাওয়ার পরে তুমি বিক্রি করে বের হয়ে যাও না, কারণ এটা কিন্তু তুমি যদি ধরে রাখো একটা পর্যায়ে এটা 20 টাকায় যাবে। এবার আপনি আপনার পয়েন্টটা বলেন। জি, আমাদের হাতে আসলে সময় নেই, আচ্ছা, বিষয়টা sorry। আমরা অন্য দিন আলোচনা করবো। আবু সাইদ আহমেদ, আপনাকে ধন্যবাদ। জনাব নাসির, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আসিফ, দর্শক, ধন্যবাদ আপনাকে NTV দর্শকদের। আপনারা ধন্যবাদ আশা আপনাকে। করছি আগামীকালকে আমাদের এই অনুষ্ঠান দেখবেন একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বিনিয়োগের আগে ভাববেন এই টাকাটা আপনার, আপনি বিনিয়োগ করছেন, অন্যের কথায় নয়, নিজের কথায় বিনিয়োগ করুন। আল্লাহ হাফেজ।